বাসর রাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমাবে, কথাটা শুনে বেশ অবাক হলাম আমি। আমার সামনেই মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি, তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আমাকে কিছু বলতে চাইছে, হয়তো ভেতর জড়তা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাত দুটি ধরে বললেন, তানহা বৌমা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরো বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম আমার ছেলেটাকে বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাদ এমন একটা কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। মা বাবা ছাড়া আমি অসহায় মেয়ে, আমাকে নতুন জীবন দিয়েছেন। এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাদ আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করে ওকে বিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পরে ছেলে আমার দেশে আসছিল, আবার আমার উপরে রাগ করেই চলে গেল। আমার উচিত হয়নি ইফাদকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। নিমিষে এই সব স্বপ্ন চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তার ভাগ্য এতটাই খারাপ? আল্লাহ কি তার ভাগ্যের সুখ নামক অধ্যায়টি লিখতে ভুলে গিয়েছিল? সেজন্য তানহার কপালে এত দুঃখ কষ্ট। ভাবতেই নোনা জল গড়িয়ে পড়ল চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহা কান্না করছে দেখে তানহার শাশুড়ি তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কান্না করো না মা, তোমার এই মা যতদিন তোমার কাছে আছে কেউ তোমার মন ছুঁয়ে কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার। তানহা মাথা নিচু করে বসে আছে। তানহা শাশুড়ি রোকেয়া বেগম তানহাকে ওয়াশরুম দেখিয়ে দিলেন। হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিয়ে বললেন, বিয়ের শাড়ি বদলে ফেলো, এইভাবে আর কতক্ষণ বসে থাকবে? তানহা বিনা বাক্যে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্না কিছুতেই আটকে রাখতে পারলো না। পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলো। কান্না যেন থামছেই না। কিছুক্ষণ কান্নাকাটি করার পর শাশুড়ি আবারও ওয়াশরুমের পাশে এসে কান লাগালো। ওয়াশরুম থেকে ফোপানির আওয়াজ শুনতে পেয়ে রোকেয়া বেগম দীর্ঘশ্বাস ছাড়লেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তানহা কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ফর্সা শরীরটায় কালো রংটা একটু বেশি জলজল করছে। রোকেয়া বেগম তানহার দিকে তাকিয়ে বললেন, মাশাআল্লাহ। আফসোসের সুরে বললেন, তুই কেন তানহার মুখটা দেখলি না ইফাত? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানহার মুখের দিকে একবার তাকিয়ে দেখলে কখনো তানহাকে ছেড়ে চলে যেতি না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন ঠিকই বুঝবি মা ভুল করেনি। চলো আমার সাথে, ঘুমাবে, কষ্ট পেও না, মা আছে না, সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে দুজন ঘুমাতে চলে গেল। পরের দিন সকালবেলা তানহার ঘুম ভেঙে গেল। উঠে দেখলো শাশুড়ি পাশে নেই। ঘড়িতে 5 বাজে। এত ঘুমালো কি করে সে? তানহা তো কোনোদিনও এত ঘুমায় না। নাকি আজকে শরীরে কারো আঘাত পড়েনি, সেজন্য আরামের ঘুম ঘুমিয়েছে? তানহা উঠতেই তানহার ননদ চৈতালি দৌড়ে আসে। ভাবি, তুমি উঠেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আম্মা বলেছে তোমাকে ঘুম থেকে না জাগাতে। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। ভাবি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নাও। তানহা চৈতালির কথায় খুব খুশি হলো। তানহা প্রতিদিন ফজরের নামাজ পড়ে দিন শুরু করে। তাড়াতাড়ি করে উঠে ওযু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। সব অশান্তির মধ্যে নামাজই একমাত্র শান্তির কারণ তানহার কাছে। নামাজ শেষ করে মোনাজাতে সকল বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করে আমিন বলে নামাজ শেষ করতেই ননদ বলল, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই বেরিয়ে যেতে তানহা চৈতালির হাত ধরে ফেললো। আমার একা খেয়ে অভ্যেস নেই, আমি সবার সাথেই খাবো। মিথ্যে কথা বলছো কেন ভাবি? আমি কিন্তু সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাসায়, বুঝেছো? হতে পারে আমাদের বাসাটা একতলার ছোট একটা বাসা, কিন্তু এই বাসা থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আর আম্মু খেয়ে নিয়েছি, শুধু তুমিই বাকি আছো। আমাদের বাসায় খাবার খাওয়ার কোনো নিয়ম নেই, যার যখন ইচ্ছে তখনই খায়। চৈতালির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেললো। তুমি আমার কথায় কষ্ট পেও না ভাবি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। মা বলেছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে নিজের বোনের নজরে দেখেছি। তুমি যদি রাগ করো তাহলে তোমার সাথে আর এমন করবো না। চৈতালির কথা শুনে তানহার চোখ ছলছল করে উঠল। এত ভালোবাসাও তার কপালে লেখা আছে? এত সুখ সইবে তো? মনের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো। তুমি কাঁদছো কেন ভাবি মনি? আমার কথায় কষ্ট পেয়েছো? সব কান্না কষ্টের হয় না রে বোন, কিছু কিছু কান্না সুখেরও হয়। আল্লাহ আমার কপালে সুখ লিখে রেখেছে। সুখ নামক অধ্যায় আমার জীবনেও এসেছে। খুব ভয় হচ্ছে, এত সুখ আমার সইবে তো? সইবে গো সইবে। চৈতালি যতদিন আছে কষ্ট আমার ভাবিকে ফুলের টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার ভাবি হেসেছে। আমার ভাবিকে হাসলে কত সুন্দর দেখায়। ও ভাবি, তুমি সব সময় হাসবে আর গম্ভীর মুখ করে থাকবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বলেই চৈতালি চলে গেল। এদিকে সৌদি আরবে রাত তখন 3টা। অন্ধকার রুমে দেওয়ালের মাথা ঠেকিয়ে বসে আছে ইফাত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। শার্টের উপরের দুটি বোতাম খোলা। কালো রঙের শার্ট পরিহিতা শ্যামপুরুষকে একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে ইফাদের। মায়ের উপরে এক আকাশ পরিমাণ অভিমান জমেছে। মনে মনে
মনে ঠিক করে নিল আর কোনোদিনও দেশে ফিরবে না। সবকিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করলো, দু হাতে নিজের চুলগুলো টেনে ধরলো ইফাত। এরপর আমার শাশুড়ি এক প্লেট ভাত নিয়ে আমার রুমে হাজির। এমন সময় আমার খালা শাশুড়ি এসে বলল, ছেলের বউকে এত মাথায় তুলবেন না আপা, শেষে দেখবেন আপনার মাথার উপর চড়ে বসবে। এত বড় মেয়েকে খাইয়ে দেওয়ার কি আছে, বুঝি না, যত সব ঢং। এরপর ছেলের বউ যখন মাথায় উঠে নাচবে তখন বুঝবেন এখন তো আল্লাহ দিচ্ছে। আমার শাশুড়ি তাকে বলল, আজ ওর জায়গাতে তোর মেয়ে থাকলে তাকে কি তুই খাইয়ে দিতি না? মেয়েটা কত দূর থেকে এসেছে, কত ধকল গেছে ওর মনের উপর। তুইও তো একটা মেয়ে, তোর তো জানা উচিত বিয়ের দিন একটা মেয়ের কেমন অবস্থা থাকে। আমার খালা শাশুড়ি কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে গেল। শাশুড়ি কথা শুনে বাকিরাও চুপ হয়ে গেছে। আমি শাশুড়িকে বললাম, আর খাবো না। শাশুড়ি আমাকে ধমক দিয়ে নিজের মতো করে খাওয়াতে লাগলেন। ওই দিন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম যে চোখ দিয়ে পানি চলে এসেছিল। আমার শাশুড়ি ভেতরে আমি শাশুড়ি কম মা বেশি দেখতে পেলাম। 2 মাস পর সেদিন আমার শাশুড়ি রান্না করে আমাকে ভাতের চামচ দিয়ে একটা বাড়ি মেরেছিল। পাশের বাড়ির চাচা আর ভাবি আমার শাশুড়ি মায়ের বিচার করতে হাজির হলেন। পাশের বাড়ির এক ভাবি তো শাশুড়ি মায়ের সামনেই বলে উঠলো, তুমি কেমন মেয়ে গো, আমাকে অমন বাড়ি দিলে আমি আজ ওনার হাড্ডি আলাদা করে দিতাম। তার উপরে স্বামী বিদেশে, এমন স্বামীর সংসার লাথি দিয়ে অনেক আগেই চলে যেতাম। আমি উত্তরে বললাম, আমাকে আমার মা মেরেছে, তাতে আপনাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমাকে মেরেছে তার কারণও আছে। আমি দুপুর পর্যন্ত না খেয়েছিলাম বলে আমাকে শাসন করেছে, তাতে দোষের কি আছে? আপনারা যে যার কাজে চলে যান। মা আমাকে মেরেছে, দিন শেষে মাই আমাকে আদর করবে। আমি এমন উত্তর দেব কেউ আশা করেনি। সবাই চলে গেল। ওই দিন আমার শাশুড়ি সকলের চোখের আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে নিজের চোখের পানিটা আঁচলে মুছে নিয়েছিলেন, বুক ফুলিয়ে খুশির কান্না করেছিলেন। অন্য একদিন আমাকে আমার শাশুড়ি খাইয়ে দিচ্ছে আর আমি মোবাইল নিয়ে বসে আছি। আমাকে খাইয়ে দিতে দিতে পাশের বাড়ির ভাবি বললেন, এত ঢং দেখলে গা জ্বলে, বিয়ে দিয়ে ছেলের বউ এনেছে নাকি নবাবজাদি ঘরে এনেছে, নিজের খাবার নিজে খেতে পারে না খালাম্মা। তখন আমার শাশুড়ি মা বলেছিল, ও নবাবজাদি কিনা জানি না, সকালে ঘুম থেকে উঠে সারা বাড়ির কাজ করে, রান্না করে আমাদের সকলকে খেতে দিয়ে নিজে না খেয়ে বসে আছে, তাই খাইয়ে দিচ্ছি। নবাবজাদি হলে তো আমাকেই রান্নাটা করতে হতো। যে মেয়ে আমাকে মশারিও নিজে টানাতে দেয় না, তাকে খাইয়ে দিতে আমার কষ্ট কেন হবে? আমার শাশুড়ির কথা শুনে তিনি মুখ বেঁকিয়ে চলে গেলেন। আজ দিন শেষে মনে হয় আমি সত্যিই ভাগ্যবতী। সম্মানিত দর্শক, শাশুড়ি কি পারবে বিদেশ থেকে তার স্বামীকে এনে তাদের সুখের সংসার করাতে? দেখতে হলে চোখ রাখুন এই পেজের দিকে। আসলে সমাজে বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে অনেক কিছুই প্রচলিত আছে। বউ কখনো শাশুড়ি হয় না বা মেয়ে কখনো বউ হয় না। আসলে কি আমরা বউ শাশুড়ি আর মা মেয়েকে একভাবে বিচার করি? মা যখন আমাদের শাসন করে তখন আমরা হাসি মুখে মেনে নেই। যখন শাশুড়ি শাসন করে আমাদের গায়ে জ্বালা ওঠে। তেমনি নিজের মেয়ে কাজ না করলে কাজগুলো নিজেরাই করি, কিন্তু ছেলের বউ এমন করলে তা কিছুতেই মানি না। সকলে যদি নিজের চিন্তা ভাবনা বদলায় তাহলেই সমাজে বউ শাশুড়ি নিয়ে কোনো সমস্যা থাকবে না। এই বলে মনে করি আমি মঞ্জুর মোর্শেদ। গল্পটি ভাবনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।